এর আলোচনার বিষয় অর্থ বাণিজ্যের সংকট কাটবে কি নতুন বছরে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। শুরুতেই জনাব সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। যে বিষয়টি আসলে আমাদের প্রতিবেদনের শুরুতেই উঠে এসেছে, এই যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপ দেখেছে দেশবাসী এই একটা বছরে এবং ডলার সংকট তো রয়েছেই, আপনার কাছে কি মনে হয় যে কাল নতুন বছর শুরু হতে যাচ্ছে, সহসায় কি এই সংকট কাটবে? আপনাকে সালাম, আপনার মাধ্যমে আমার সম্মানিত সহ আলোচকদের সালাম, পুরো দেশ, আপনাদের সব দেশবাসীকে সালাম। আমার মনে হয় আপনাদের প্রতিবেদনে অনেকগুলো জিনিস উঠে এসেছে যেটা মিডিয়াতে বলা যায়। সো আমি একটু 1 মিনিট পিছনের দিকে যাব। সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতি কিন্তু আপনার বেশ স্বাস্থ্যবান হচ্ছিল একেবারে ধরেন 20-21 সাল পর্যন্ত। তারপরে বিশ্ব, ওই আমরা যেটা বলি সেই যুদ্ধ, আপনার ইউক্রেন যুদ্ধ, বিশ্ব অর্থনৈতিক সংকোচন, এগুলো সব দেশেই হয়েছে এবং তারা ঘুরে দাঁড়িয়েছে। আমরা ঘুরে দাঁড়াতে পারি নাই। যে বিশ্ববাজারে অনেক জিনিসের দাম কমে গেলেও বাংলাদেশে সেটা কমেনি, ইনফ্লেশনের কারণ হিসেবে দেখাচ্ছি। সেটার কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের ইন্টারন্যাশনাল মানে ইম্পোর্টারদের মধ্যে একটা সিন্ডিকেশন খুব ভালোভাবে কাজ করে, রিটেলার সিন্ডিকেশন ভালোভাবে কাজ করে। আর যেই সমস্ত জিনিস গ্রাম বাংলা থেকে শহরে আসে, সেখানে পুলিশ সহ সরকারি বেসরকারি সন্ত্রাসীদের চাঁদাবাজি সবকিছু মিলে একটা সুপার ট্যাক্স বসে যায় আমাদের পণ্যের উপরে। সো এখন আমি আসি যে আমি আগামী বছরের অর্থনীতিকে কেমন করে দেখছি। দেখুন, আমাদের এই 2022 থেকেই টার্বুলেন্ট সিচুয়েশন দেখে জাতি, অর্থাৎ পরস্পর বিরোধী রাজনৈতিক আদর্শের মধ্যে সংঘাত শুরু হয়, ক্ষমতাতে বসা, ক্ষমতাতে থেকে নামানো, এবং সর্বোপরি আমরা এবছর দেখেছি যে একেবারেই এই দুটো শক্তির পরস্পর মুখোমুখি অবস্থান। এর মধ্যে আপনার অর্থনীতি ধসে গেছে। যেমন আমরা উল্লেখ করছি না, আমাদের ইম্পোর্ট সংকোচনের কারণে, আমাদের যন্ত্রপাতি, র মেটেরিয়ালস এবং অন্যগুলোর কারণে আমাদের অলিগার্কদের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলোর প্রোডাকশন হয় বন্ধ হয়ে গেছে, নয় অর্ধেক আছে। তার মানে আমাদের এক্সপোর্ট সক্ষমতা শুধুমাত্র গার্মেন্টস ছাড়া আর তেমন নাই, ইন্টারনাল মার্কেটের ক্ষেত্রেও তাই। কিন্তু অলিগার্করা যেহেতু আপনার, আমি অলিগার্ক বলছি ওদেরকে যাদের কয়েক বিলিয়ন টাকা, ডলার বা টাকা আছে, তো সো এটা বোঝা যায়নি। কিন্তু আপনারা নিজেরাই বলেছেন যে ইকোনমিক্স কিন্তু ম্যাজিক না। তো সো আগামী এই বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা কোনো ম্যাজিক দিয়ে এই অবস্থার উন্নয়ন করতে পারবেন না। সেটার কারণ হচ্ছে আকারে প্রকারে বলা হয়েছে যে আপনার আমাদের এখানে অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক যে উত্তপ্ত অবস্থা, আমাদের ফরেন এক্সচেঞ্জ আসছে কম। সেটার কারণ হচ্ছে আমার বন্ধুবর গভর্নর সাহেব নিত্য পণ্যের জিনিসপত্রকে কম দাম রাখার জন্য জোর করে টাকার দাম বাড়িয়ে রেখেছে, ডলারের দাম কমিয়ে রেখেছে। এতে যেটা হচ্ছে যে আপনার বিদেশিদের, আমাদের ইমিগ্রেন্টদের হাতে যে ডলারটা আছে, ওরা যেটা না পাঠালেই নয় সেটাই পাঠাচ্ছে, তাও আবার ব্যাংকিং চ্যানেলে নয়। আবার ওই বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের মনসুর ভাই যেটা বলেছেন 9-6, এই যে 9-6 অর্থনীতিটা করার কারণে, যেটা 9 নিলে টাকা নিলে 9, জমা রাখলে 6, তাই এখন সবাই চিন্তা করেছে যে ইনফ্লেশনটাকে যদি কাউন্ট করা হয় তাহলে টাকাটাকে যদি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, পাচার না, পাচার বলতেছি যেগুলো মিলিয়ন এন্ড বিলিয়ন, কিন্তু যাদের স্বল্প টাকা আছে 1 কোটি 2 কোটি টাকা 5 কোটি টাকা, তারাও চিন্তা করছে এটাকে বাংলা টাকা না রাখে, যেহেতু বাংলা সাবানের মতোই এটার অবস্থা হচ্ছে, তো সেহেতু তারাও টাকাগুলো বিদেশে লক ইন করছে, আত্মীয় স্বজনের কাছে রাখতে বলছে। তো সো আমাদের ডলার ইনফ্লো অনেক কমে গেছে। আমরা গোজামিল দিয়ে, মানে গভর্নর সাহেব অত্যন্ত ভালো কাজ করেছেন, সেটা জ্বর আসলে আপনার নোবালজিন দেওয়ার মতন উনি
যেটা চেষ্টা করেছেন সেটা জি হচ্ছে আপনার এই এই ইম্পোর্টকে সংকুচিত করা, এতে জি আমাদের অর্থনীতি আমি সংকুচিত হবে। আমি একই বিষয় একটু জি আমি একই বিষয় একটু ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছ থেকে একটু শুনে আসতে চাই যে যেমনটি অর্থনীতিবিদরা বলছেন যে সংকটের সম্ভাব্য উত্তরণ সম্ভব এই রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের ব্যবস্থাপনার দক্ষতার উপরে। আপনার কাছে কি মনে হয় যে নতুন সরকার যারা আসবেন তাদের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হবে এই সংকট উত্তোলন করার জন্য? ধন্যবাদ আপনাকে। আমি সংকট নিয়ে অলরেডি আপনারা অনেক বিষয়গুলাই বলেছেন, যে আমাদের যে মূল্যস্ফীতির কথা, ডলারের দাম বৃদ্ধি, জ্বালানির একটা সমস্যা তৈরি হচ্ছে, ঋণ খেলাপি এবং যে রাজনৈতিক অস্থিতিশীলতা। আসলে এখন এই সমস্ত জায়গাগুলো যে কারোর জন্যই হোক, আমি প্রথমত মনে করব যে হ্যাঁ চ্যালেঞ্জ, কিন্তু চ্যালেঞ্জ মানেই যে সমাধানযোগ্য না তা না। বিষয়টা হচ্ছে যে আসলে ব্যবস্থাপনা, এবং সেই ব্যবস্থাপনাটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, এবং আসলে বহির্বিশ্ব কিভাবে আচরণ করছে তার যে জায়গার সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটার যে স্থিতিশীলতা তার উপর নির্ভর করবে। এখন সেটা নির্ভর করবে যে সরকারই আসুক সেই সরকারের দক্ষ ব্যবস্থাপনার উপর। এখন আমি যদি সার্বিকভাবে অর্থনৈতিক জায়গা থেকে বিশ্লেষণ করি, দেখেন যে আমাদের মূল্যস্ফীতি ছিল, সেই মূল্যস্ফীতির কারণটাও আমরা জানি, যে পৃথিবীতে যখন সবার মূল্যস্ফীতি, তখন আমাদের জন্য সমস্যা ছিল না বলাটা যে হ্যাঁ পৃথিবীর অন্য দেশেও মূল্যস্ফীতি, আমার দেশেও মূল্যস্ফীতি বেশি। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে? পৃথিবীর সব জায়গায় মূল্যস্ফীতি যখন কন্ট্রোলে চলে আসছে, বাংলাদেশ যখন তার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে আমরা কেন পারছি না, ওরা কেন পারছে। ইন্ডিয়াতে যখন 9% 10%-এর কাছাকাছি, আমরাও একই সময়ে ছিলাম, কিন্তু ইন্ডিয়া যখন এখন 4-5-এ নিয়ে আসছে, তখন আমরা পারছি না। শ্রীলঙ্কা যখন 74% মূল্যস্ফীতিতে চলে গেল, তারা এখন 4%-এ নিয়ে আসছে, 4%, কিন্তু আমরা কেন পারছি না? সেই বিষয়গুলা আসলে আমাদেরকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সেই অনুধাবন থেকেই 6-9 ইন্টারেস্ট নিয়ে প্রফেসর আহসানুল আলম বলেছেন যে আসলে 6-9 ইন্টারেস্টটা দীর্ঘদিন ধরে রাখার ফলে যে সময় আমাদের আসলে উঠিয়ে দেওয়ার কথা ছিল, আসলে পলিসিটা যদি সময় মতো টাইমলি নেওয়া না হয়, তাহলে সেই জায়গাটা। এখন বিষয় হচ্ছে যে এখন পলিসি যখন আমরা স্মার্ট ইন্টারেস্ট রেটের দিকে মুভ করছে সরকার, সেই জায়গাটায় এখন তাহলে কোন ধরনের প্রভাব আমরা আশা করছি কি এবং কিভাবে করছি। তাহলে মূল্যস্ফীতির চ্যালেঞ্জটা হচ্ছে আগামী সরকার যে আসবে তার চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জের লক্ষ্যেই কিন্তু বর্তমান সেন্ট্রাল ব্যাংক এবং সরকার একটু ব্যবস্থাপনার দিকে যাচ্ছেন। সেটা এখন কতটুকু কার্যকরী হয়, কারণ হচ্ছে যে শুধুমাত্র যে মনিটারি পলিসি, ইন্টারেস্ট রেট বাড়ানো কমানোর ফলেই যে সব কমে যাবে, বিষয়টা কিন্তু তা না। কেন আমি কারণটা ব্যাখ্যা করছি, সেই জায়গায় আসলে ব্যবস্থাপনাটা কিরকম হওয়া উচিত। আপনি যখন সুদের হার বাড়াচ্ছেন, সার্বিকভাবে আপনার মূল জায়গা হচ্ছে যে আমাদের সামগ্রিক যে চাহিদাটা রয়েছে, সেই চাহিদাটার একটা সংকুচন হবে। কারণ সুদের হার বাড়ার সাথে সাথে মানুষ কিন্তু তার ভোগটাকে কমিয়ে দিয়ে সঞ্চয়ের দিকে আগ্রহী হবে। তাহলে সামগ্রিক যে আমাদের চাহিদাটা, সেটা যখন আমরা বলি যে বাম দিকে চলে আসে, তখন প্রাইস লেভেল কমে। কিন্তু সরকার যদি দেখেন বাজেট একটা বড় বিষয়, বাজেট ব্যবস্থাপনার উপর কিন্তু এই মূল্যস্ফীতি, যেটা আমি প্রথম যেটা বললাম, সেটা কিন্তু আমাদের মনিটারি পলিসি, আর্থিক নীতি। বাজেটটা নিয়ে কথা বলবো, কারণ সরকার যখন তার জি বাড়ায়, আমরা বলি সরকারি ব্যয় বাড়ায়, তখন কিন্তু আবার এগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যায়। আপনি জনগণের চাহিদা ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে সংকোচন করছেন, কিন্তু সরকার যদি তার ব্যয় সংকলন না করে, তার মানে সামর্থ্য অনুযায়ী, যদি তার সামর্থ্য অনুযায়ী খরচ করলে কোনো সমস্যা নাই, কিন্তু সামর্থ্যের বাইরে গিয়ে যখন বেশি খরচ করে, তখন সেটা কিন্তু অনেক বেশি খরচ করে, তখন সেটা কিন্তু আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়, তখন ফরমাল চ্যানেলেও কমে আসছে। জি, এই বিষয়টাতে এই সমাধানটা নিয়ে একটু কথা বলবো। ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনার কাছে একটু জানতে চাই যে অনেক ধরনের সংকটের কথা আমরা শুরু থেকেই বলছি, এখন আসলে নতুন বছরে সমাধান যদি আমরা চিন্তা করি, কোন বিষয়গুলো আসলে শুরুতেই সংস্কার না করলেই নয়, নতুন সরকার যারা আসবেন তাদের জন্য আসলে কোন বিষয়গুলো শুরুতেই সংস্কার করা দরকার? আমি এক নিঃশ্বাসে আমার সহ আলোচককে ওয়েল সেইড, ভেরি ডিপ্লোম্যাটিক ওয়েতে, আপনাদের প্রতিবেদনও ওয়েল সেইড, আমি ওদিকে যাব না। আমি এখন সরাসরি যেটাতে আসছি, যেটা না বললেই ভুল হবে,
সেটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, কেউ এটাকে সংকট বলবে, কেউ এটাকে চ্যালেঞ্জ বলবে। আমি মনে করি এটা থেকে বেরিয়ে আসা সম্ভব আপনার প্রশ্নের সূত্র ধরে, কিন্তু এটা আমাকে বলতেই হবে অর্থনীতি এই মুহূর্তে আইসিইউ তে আছে, সিসিইউ না, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে। এবং গভর্নর বলেছে ওনার সারা জীবনে এরকম অর্থনৈতিক অবস্থা উনি দেখেন নেই, অর্থনীতি এত তলানিতে যাওয়া উনি দেখেন নাই। তা সব আমি এগুলো আমার কথা না বলি, উনাদের কথা। এখন প্রশ্ন আসছে যে এই যে রাষ্ট্রতে ইকোনমিক মিসম্যানেজমেন্ট, এটা এই বছরের না, গত বছরের না, এটা কয়েক বছর ধরে এসে ব্যাংক লুটপাট হয়েছে। এক, তারপরে আপনার এক টাকার জিনিস 3 টাকায় করা, আমরা যেটা 1000 কোটিতে করতেছি, ভারত এটা 300 কোটি টাকায় করতেছে। তাহলে প্রজেক্ট থেকে আপনার প্রিপারেশন, লিক একদিনের না। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি যেহেতু বলতেছি আমাদের ইকোনমি আইসিইউ তে আছে, এটার মানে হচ্ছে আমরা ইম্পোর্টকে সংকুচিত করে রেখে দেখাচ্ছি যে আমরা এখনো টিকে আছি। আমার কাছে হিসাব আছে, আমাদের কাছে 50 দিন খরচ চালানোর ফরেন এক্সচেঞ্জ আছে। সো আমাদের হিসাবে অন্য মানুষের, বাঙালি অন্যদের হিসাবে 4 বিলিয়ন মাইনাস। কিন্তু আপনার কথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন করতে হবে কি? করতে হবে এই যে 9-6 করে কি হয়েছে, 9-6 করে ছোট পুঁজিপতিরা, গার্মেন্টস এর মালিকরা, তারা তাদের বিদেশি যেটা ইনকাম আছে ওটা ওখানে রেখে দিয়েছে, যারা ধরেন 1 কোটি, 5 কোটি, 10 কোটি। আর বিলোনিয়াররা, যে 52 জনের তালিকা প্রস্তুত করেছে আপনার এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারা যেটা করেছে, তারা 9% হারে সুদ নিয়ে বিদেশে যখন রেখেছে, তারা 12% পেয়েছে। কারণ কমন ফ্যাক্টর হিসাবে কিন্তু বিদেশে 1%, 1.5%, 2%, 3% বেশি কখনো ইন্টারেস্ট পাওয়া যেত না। বাইডেন গভর্নমেন্ট এসে ডলার গুলোকে সব আমেরিকা নিয়ে যাওয়ার জন্য এটা 4.5% করেছে। তাই কোন কোন জায়গায়, অন্যান্য জায়গায় 5% পাওয়া যায়। এখন ডলারের যেটা অ্যাপ্রিসিয়েশন, আপনি 80 টাকার ডলার কিনলেন, কদিন পরে 120 টাকা হলো, 120 টাকায় কিনলেন, 150 টাকা হলো। সব মিলে কিন্তু গ্রস আয় মাল্টি বিলিয়নিয়ারদের জন্য, যাদের বিলিয়নিয়ার টাকা বাল্টিতে মাপতে হয়, ওরা বিদেশে রাখলে কিন্তু 12-13% পায়, বা 10%, 11% পায়। তাহলে 9% নিয়ে টাকাটা সেফ হেভেনে রেখে বিলাসবহুল জীবনযাপন করে, সেকেন্ড হোম, ফার্স্ট হোম, অর্থাৎ ডলার সংকটটাই এখানে আসলে বেশি, আপনারা দুজনেই বলছেন ডলার সংকটের সমাধানটা সবচেয়ে বেশি জরুরি। আমরা আমাদের আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আর সময় দিতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবেন।